আত্মীয় স্বজনরা তার বিভিন্নভাবে মানসিক চাপ তৈরি করে বা তাকে বাইরে বেরোনোর জন্য অনেক বিধিনিষেধ তার অনেক আছে, তাকে বিয়ে করার জন্য চাপ দেয় বা অন্য লোকের সাথে কথা বলতে দেয় না বা তাকে অন্যদের সাথে তুলনা করে অপমান করে, গালিগালাজ করে, অল্পতেই তার ভুল ধরে, ইভেন তাকে মারধরও করে, তাকে রাগান্বিত করে। এর ফলে কোনো মানসিক রোগ তার আসতে পারে না। এই যে মানসিক রোগগুলো আছে, এটা অফিসের মানসিক প্রেশার হতে পারে বা টাকা পয়সার চাপ হতে পারে বা লোনের প্রেশার হতে পারে বা বিজনেস লসের জন্য প্রেশার আসতে পারে। এটা কোনো জীবাণুঘটিত রোগ নয়। যেমন জীবাণুঘটিত রোগগুলো যদি যেমন টাইফয়েড হয় বা ম্যালেরিয়া হয় বা টিউবারকুলোসিস হয়, এগুলো জীবাণু অ্যাটাক করার জন্য আমাদের শরীরে রোগ হয়। কিন্তু মানসিক রোগগুলো মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলো কারণ, আশপাশের কারণ থাকে। এইরকম যাদের ফ্যামিলি প্রেশার থাকে, যে কোনো দিক দিয়ে ফ্যামিলি প্রেশার হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফের হতে পারে, শাশুড়ি বৌমার হতে পারে বা ছেলে মায়ের ক্ষেত্রে হতে পারে বা বাচ্চাদের সাথে হতে পারে। বিভিন্নভাবে সারাউন্ডিং দ্বারা বা আশপাশ দ্বারা মানুষ যদি মানসিক প্রেশারের মধ্যে থাকে, তাহলে তার কি মানসিক রোগ আসতে পারে? অনেকেরই মনের এটা প্রশ্ন যে আমি এত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কোনো মানসিক রোগ আসবে না তো? হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে খুব মজার একটা বিষয় কথা বলতে এলাম। একজন বন্ধু আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানতে চেয়েছেন যে তার আত্মীয় স্বজনরা তার বিভিন্নভাবে মানসিক চাপ তৈরি করে বা তাকে বাইরে বেরোনোর জন্য অনেক বিধিনিষেধ তার অনেক আছে, তাকে বিয়ে করার জন্য চাপ দেয় বা অন্য লোকের সাথে কথা বলতে দেয় না বা তাকে অন্যদের সাথে তুলনা করে অপমান করে, গালিগালাজ করে, অল্পতেই তার ভুল ধরে, ইভেন তাকে মারধরও করে, তাকে রাগান্বিত করে। এর ফলে কোনো মানসিক রোগ তার আসতে পারে না। তো আমার মনে হলো এটা হয়তো বহু মানুষেরই মনের প্রশ্ন যে এইরকম যাদের ফ্যামিলি প্রেশার থাকে, যে কোনো দিক দিয়ে ফ্যামিলি প্রেশার হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফের হতে পারে, শাশুড়ি বৌমার হতে পারে বা ছেলে মায়ের ক্ষেত্রে হতে পারে বা বাচ্চাদের সাথে হতে পারে। বিভিন্নভাবে সারাউন্ডিং দ্বারা বা আশপাশ দ্বারা মানুষ যদি মানসিক প্রেশারের মধ্যে থাকে, তাহলে তার কি মানসিক রোগ আসতে পারে? আমার মনে হয়েছে যেটা খুব কমন একটি সমস্যা এবং অনেকেরই মনের এটা প্রশ্ন যে আমি এত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কোনো মানসিক রোগ আসবে না তো? তাহলে এই যে প্রশ্নটা উনি করেছেন, এই প্রশ্নটার দ্বারাই আমি অ্যান্সার দিতে চাই এবং এই অ্যান্সারটাকে আমি 3 ভাগে ভাগ করতে চাই। 3 ভাগে প্রথমটাতে বলি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী হতে পারে। এই যে মানসিক রোগগুলো আছে, এই মানসিক রোগ কেন হয় তার এক্স্যাক্ট কারণ একদম সিঙ্গেল শট কারণ পাওয়া যায়নি, যেহেতু এটা কোনো জীবাণুঘটিত রোগ নয়। যেমন জীবাণুঘটিত রোগগুলো যদি যেমন টাইফয়েড হয় বা ম্যালেরিয়া হয় বা টিউবারকুলোসিস হয়, এগুলো জীবাণু অ্যাটাক করার জন্য আমাদের শরীরে রোগ হয়। কিন্তু মানসিক রোগগুলো মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলো কারণ, আশপাশের কারণ থাকে। যেটি সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হিসেবে আমরা ধরে নিই যে বায়োসাইকোসোশ্যাল মডেল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল। এক্ষেত্রে এই যে সোশ্যাল প্রেশারটা আছে, ওই যে ব্যক্তি যিনি কমেন্ট করেছেন তার বা আমরা যারা ভিডিওটি দেখছি তারাও যদি ফিল করে থাকেন যে হ্যাঁ আমি মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা অফিসের মানসিক প্রেশার হতে পারে বা টাকা পয়সার চাপ হতে পারে বা লোনের প্রেশার হতে পারে বা বিজনেস লসের জন্য প্রেশার আসতে পারে, সেই প্রেশারগুলো কোনো মানসিক রোগ তৈরি করবে কি না, এর ব্যাখ্যায় বলা যায় যে আমাদের যে জিন এনভায়রনমেন্ট ইন্টারাকশান, এপিজেনেটিক্স বলে একটি টার্ম আছে। এই এপিজেনেটিক্স হলো আমাদের যে ডিএনএর যে গঠন, যে ডিএনএর কোনো গঠনের পরিবর্তন না করে জিনের একটা রিভার্সেবল ফাংশনাল চেঞ্জ করা, মানে জিনটাকে এমনভাবে এক্সপ্রেশনে হেল্প করা যাতে জেনেটিক এক্সপ্রেশনটা হয় এবং সেই জেনেটিক এক্সপ্রেশন হয়ে সেই জিনের যে ফাংশন করার ছিল সেই ফাংশনটা ইদার ভালোর দিকে করতে পারে বা খারাপ দিকে করতে পারে। যদি ব্যাড জিন হয় তাহলে সেটা খারাপ দিকে করতে পারে, যদি ভালো জিন হয় তাহলে তার এক্সপ্রেশন যদি হয় তাহলে আমাদের জন্য সেটা ভালো। যেমন একটা ভালো উদাহরণ হিসেবে বলা যায়, আমরা যদি খুব ভালো খাবার খাই বা রেগুলার এক্সারসাইজ করি, তার প্রভাব আমাদের এই জিনের উপরে পড়ে, বা আমরা যদি খুব ভালো পরিবেশে থাকি তার প্রভাব আমাদের জিনের উপরে পড়ে এবং সেটা লং টার্ম অনেক বেনিফিট দেয়। তেমনি এই যে বাজে এনভায়রনমেন্ট, এই ব্যক্তি যিনি কমেন্ট করেছেন তার আশপাশের সারাউন্ডিং, তার যে খারাপ লাগছে, তার ভালো না লাগার জিনিসগুলো কন্টিনিউয়াস তার মাথায় যে প্রেশারটা তৈরি করছে, যদি তার এই এপিজেনেটিক চেঞ্জেস আসে
যদি তার জিনের উপরে যদি প্রভাব পড়ে তাহলে তার মানসিক রোগ এসে যেতে পারে। এই জিন এনভায়রনমেন্ট ইন্টারাকশানে একটা মানসিক রোগ তৈরি হয়। মানে খুব সহজ উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, ধরুন এই ঘরটি যে লাইটগুলো আলো দিচ্ছে, সুইচ অন করা হয়েছে, সুইচ অন করার জন্য লাইটগুলো জ্বলে গেল, লাইটগুলো জ্বলার জন্যে ঘরটা আলো পাচ্ছে। এবার যদি আমি সুইচটা অফ করে দিই তাহলে ঘরটা আলো পাচ্ছে না, কিন্তু লাইটগুলো তো থাকছে। তেমনি আমি ধরুন মানসিক রোগের জিনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যে আমার মধ্যে মানসিক রোগ হওয়ার জিনটি আছে কিন্তু কোনো জেনেটিক এক্সপ্রেশন নেই। এবার আমি যখনই চাপের মুহূর্তে পড়লাম বা খুব বড় একটা স্ট্রেসার আমার জীবনে এলো, তখন সুইচ অন হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটে। এই যে সুইচ অন হয়ে গেল, এই এপিজেনেটিক এক্সপ্রেশনের জন্য আমার দেখা যায় রোগের সিমটম চালু হয়ে যায়। মানে যদি খারাপ পরিস্থিতির মধ্যে আমরা পড়ি তখন সুইচ অন হয়ে গিয়ে মানসিক রোগ শুরু হয়ে যেতে পারে। আবার দেখা গেল আমি জেনেটিক্যালি রোগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার কোনো স্ট্রেসের কিছু নেই, কোনো এক্সট্রা সোশ্যাল চাপ, যে আশপাশের পরিস্থিতির চাপটা আমার কিছু নেই, তাহলে দেখা গেল যে আমার সারা জীবনে রোগটা প্রকাশই পেল না। স্পেশালি সাবস্টেন্সের ক্ষেত্রে দেখা যায়, যেমন যারা ক্যানাবিস নেয়, যারা গাঁজা খায়, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে প্রথম এক টান গাঁজা নিয়েই পুরো সারা জীবনের জন্য তার সাইকোসিস থেকে যেতে পারে বা ডেভেলপ করতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় 20 বছর পরে গিয়ে তার মানসিক রোগ দেখা যায়, যে 20 বছর ধরে গাঁজা নেওয়ার পরে কি 10 বছর গাঁজা নেওয়ার পরে দেখা যায় তার বিভিন্ন মানসিক সমস্যা আসে। এই যে এক টান গাঁজার এক্সপোজারের পর একজনের মানসিক সমস্যা চলে এলো, এটা হতে পারে এই জিন এনভায়রনমেন্ট ইন্টারাকশনের দ্বারা, এটা কিছুটা ব্যাখ্যা করা যায়। সুতরাং আমি জেনেটিক্যালি রোগটা আমার হবে কি না, বা জেনেটিক্যালি প্রোন টু দ্যাট ডিসঅর্ডার, মানে আমার হয়তো ডিপ্রেশন হওয়ার ছিল, আমি যেই স্ট্রেসের মধ্যে পড়লাম তখন আমার ডিপ্রেশনটা চলে এলো, এটা তাহলে জেনেটিক্যাল, তার যা জেনেটিক স্ট্রাকচার তার উপর ডিপেন্ড করছে যে তার মানসিক রোগটা আসবে কি আসবে না। আমার ব্যাখ্যার দ্বিতীয় পার্টে আমি বলতে চাই, যে ছেলেটি কমেন্ট করেছে, তার যে প্রশ্নের ধরন দেখে মনে হলো তার টিনেজ হয়েছে, কি টিনেজ ছাড়িয়ে সবাই অ্যাডাল্টহুডে গেছে, তার বিভিন্ন রকম যে কোয়েশ্চেনের যে ধরনটা, যে তার বিয়ে নিয়ে চাপ আসছে বা অন্যদের সঙ্গে কম্প্যারিজন করছে, নিয়ে গালিগালাজ করছে বাড়ির লোকজন। এখানে আমি যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা বা তোমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ বা আপনারা যাচ্ছেন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে, সেই সিচুয়েশনটাকে বুঝতে হবে, সেই সাথে সাথে নিজের চিন্তাগুলোকে বুঝতে হবে, নিজের চিন্তাগুলোকে, নিজের থটগুলোকে চিনতে হবে, এবং সামনের মানুষটি কী পরিস্থিতিতে আছে সেটাকে উপলব্ধি করতে হবে। সামনের মানুষটি যে আপনার এক্স্যাক্ট কী চাইছে, তার ভিতর থেকে কি আসছে, কেন তিনি এই গালিগালাজ করছেন, বা কেন তিনি বিয়ে করে নিতে বলছেন, বা কেন তিনি অন্যদের সাথে কম্প্যারিজন করছে, তাদের ফিলিংসটা একটু বুঝতে হবে। তাদের ফিলিংস ওয়াইজ নিজের মধ্যে তার রিয়াকশানটা নিয়ে আসতে হবে, যে আমার বাবা বা মা সাপোজ আমাকে এইরকমভাবে আমাকে গালিগালাজ করছে বা আমাকে অন্যের সাথে কম্পেয়ার করছে, কেন করছে, বা তাদের কি মোটিভ থাকতে পারে, সেই মোটিভটা নিয়ে একটু নিজেকে ভাবতে হবে। হয়তো বা আপনার ভালোর জন্যই বলছে, এবং আপনাকে বা তোমাদেরকে নিজের রেজিলিয়েন্সটা বাড়াতে হবে, মানে ধৈর্য ক্ষমতা, এই প্রকৃতির সাথে টিকে থাকার ক্ষমতা, সেটাকে বাড়াতে হবে, এবং নিজের স্ট্রেস লেভেলটা কম রাখতে হবে, এবং অল্পতে রেগে না যাওয়া, সেটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সেটা আমার বেশ কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে বলা আছে, কীভাবে আমরা রাগ কমাতে পারি, কীভাবে আমরা ওভার থিঙ্কিং কমাতে পারি, কীভাবে আমরা স্ট্রেস কমাতে পারি। ভিডিওগুলো দেখে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে, যে অন্যেরা আমার উপরে এই কথাটা কেন বলছে, এটা না ভেবে নিজেকে বোধ হয়ে ভাবা প্র্যাকটিস করতে হবে, যে আমার সামনের মানুষটা কী পরিস্থিতিতে বা কেন আমাকে এই রিপ্লাইটা করছে, বা আমি তাকে কী রিপ্লাই করছি। আমার অ্যান্সারের তৃতীয় পার্টে আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনাদের বাচ্চারা বড় হচ্ছে, যখন সে টিনেজে যাচ্ছে, যখন তার বয়স 12 থেকে 13 পার হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে স্পেশালি যারা ছেলে মেয়ে বোধ, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, ইগো অনেক বেশি চলে আসে, অনেক সেন্টিমেন্টাল হয়ে যায়, খুব অল্পতেই অনেক বেশি রিয়াকশান দেয়। আপনি এই বয়সটা পেরিয়ে এসছেন, মানে আপনি জানেন যে ওই বয়সে কী কী ফিলিংসের মধ্যে দিয়ে একটা মানুষ যেতে পারে। সুতরাং আপনি যখন আপনার বাচ্চাকে একটা কটু কথা বলছেন, সেই কটু কথা বলার আগেও আপনাকে বুঝতে হবে যে ও আপনার ছেলে হলেও বা আপনার বাচ্চা হলেও
এই কথাটা ওর উপরে কতটা রিয়াক্ট করতে পারে সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, বা অন্যের সাথে কম্প্যারিজন করলে ওর কতটা খারাপ লাগতে পারে। প্রত্যেকটা মানুষ আলাদা, সৃষ্টিকর্তা প্রত্যেককে আলাদা আলাদা গুণ দিয়ে পাঠিয়েছেন। এটা যেমনি আমরা বলি তেমনি বাস্তবেও সত্যি যে প্রত্যেক মানুষ আলাদা আলাদা গুণ সম্পন্ন। আপনার বাচ্চার মধ্যে কি গুণ আছে সেটা আপনাকে খুঁজতে হবে, খুঁজে ওকে ওর অ্যাকর্ডিংলি চলতে দিলে ভালো। কি শাসন করতে হবে, অবশ্যই শাসন করতে হবে, তার কারণ ওর সব ভালো বোঝে না, কিন্তু শাসনের ধরনটাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে যে ছেলেটি কমেন্ট করেছে, ওর গার্জেনরা ওকে গালিগালাজ করছে, ওকে রাগান্বিত করে তুলছে, বা ওকে যে কটু কথাগুলো বলছে সেগুলো খারাপ লাগছে। এবং যদি এই বয়সটাতে হয়, টিনেজ থেকে অ্যাডাল্টহুড, স্পেশালি 13 থেকে 24, এই বয়সটাতে ভীষণ মানুষ সেন্টিমেন্টাল থাকে, ইমোশনাল থাকে, অনেক ইম্পালসিভ থাকে, অল্পতেই রিয়াক্ট করে ফেলে ওরা, ওদের মনে অনেক বেশি খারাপ লাগে, ছোট ছোট খারাপ লাগা যেগুলো বড় ওরা অনেক অ্যাডজাস্ট করে না, ওই বয়সটাতে অনেক সময় অ্যাডজাস্ট করতে পারে না, অনেক ইরিরেশনাল কাজকর্ম করে বসে তার জন্য। সুতরাং আপনারা যখন বাচ্চাদেরকে শাসন করবেন, সে এই শাসনের ধরনটা দ্বারা তার মনে কী কী প্রভাব পড়তে পারে সেটাকে ভাবতে হবে, একটু মডিফাইড হতে তাকে শাসন করতে হবে। এমনভাবে শাসন করুন যাতে, চলতি কথা একটা আছে না যে সাপও মরে লাঠিও না ভাঙে, সেই রকমভাবে সাপও যাতে মরে লাঠিও যাতে না ভাঙে সেই রকম শাসন করার প্র্যাকটিস করতে হবে। এগুলো রাতারাতি হয় না, তবে নিজেদেরকে চেঞ্জ করার মধ্যে মধ্যে শিখতে হবে। আমরা মানুষ, আমরা সবসময় ভুল করি, আবার ভুল করে আবার শিখে নিই। সুতরাং বাচ্চা মানুষ করা কেউ তো ট্রেনিং নিয়ে আসেনি, বাচ্চা মানুষ করা তার বাচ্চা, সে কেমন রিয়াক্ট করবে, সে বড় হয়ে কেমন হবে, সেই অনুযায়ী বাবা মাকে রিয়াক্ট করতে হয়। সুতরাং আমার ব্যাখ্যার প্রথম পার্টে আমি বললাম যে বিজ্ঞান কি বলছে, যে এরকম বাজে পরিবেশে যদি কেউ সম্মুখীন হন তাহলে তার মানসিক রোগ হতে পারে। হ্যাঁ, সত্যিই হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে হয় না, কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে। এবং যারা এই জেনেটিক্যালি প্রোন টু ডিসঅর্ডার, মানে যাদের এই রোগ হওয়ার জিন যারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের ক্ষেত্রে হতে পারে। এই জেনেটিক অ্যানালিসিস বিভিন্ন ডিএনএ টেস্টিংয়ের দ্বারা পাওয়া যেতে পারে। এখন রিসেন্টলি আস্তে আস্তে পরীক্ষাগুলো আসছে। এই মুহূর্তে এই ডিএনএ টেস্টিংয়ের কস্ট অনেকটাই বেশি, তবে ডিএনএ টেস্ট করে জানা যায় যে মানসিক রোগ, তার বেশ কিছু মানসিক রোগ অ্যানালাইসিস করা যায়, যেমন ডিপ্রেশন, ডিমেনশিয়া বা সিজোফ্রেনিয়া, এরকম আরও বেশ কিছু মানসিক রোগ আছে যেগুলো এই ডিএনএ টেস্টিংয়ের দ্বারা পাওয়া যেতে পারে যে তার এই ভবিষ্যতে রোগটা হতে পারে না। সিম্পল একটা স্যালিভা স্যাম্পল দিয়ে টেস্ট করা হয়, টেস্ট করে বলে দেওয়া যায় তার ভবিষ্যতে রোগটা আসতে পারে কি আসতে পারে না। সেটা একটা দিক গেল। সুতরাং আমরা তার জেনেটিক পোর্শনটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু এনভায়রনমেন্ট আমাদের হাতে আছে। আমার দ্বিতীয় এবং তৃতীয় পার্টে, প্রথমটি আমি যেটা বললাম যে ছেলেটির সমস্যা নিয়ে কমেন্ট করেছেন, তার উদ্দেশ্যে যেটা বললাম যে আপনাকেও বুঝতে হবে যে সামনের মানুষটা কেন আপনাকে এরকম কটু কথা শোনাচ্ছে, বা ওর গার্জেনের থ্রু দিয়ে আমি সমস্ত গার্জেনদের বলতে চাই যে আপনারা বাচ্চাদেরকে এমনভাবে শাসন করুন যাতে বাচ্চারাও ঠিক থাকে, আবার তাদের শাসনটাও ঠিকঠাক হয়। এটা প্র্যাকটিস করতে হয়, বাচ্চাদের শাসন করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এবং এটাকেও প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে করতে আবার ব্যাপারটা নর্মাল হয়, আবার মাঝে মধ্যে গণ্ডগোল হয়ে যেতে পারে, আবার প্র্যাকটিস করে আবার নর্মাল অবস্থায় নিয়ে আসতে হবে। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। সুতরাং আমাদের এই এনভায়রনমেন্টটাকে আমরা কন্ট্রোল করব। যদি আমরা জেনেটিক্যালি প্রোন হই, যদি দেখি আমাদের বংশে মানসিক রোগ আছে, আগের জেনারেশনের ডিপ্রেশন, অ্যাংজাইটি বা বাইপোলার ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া আছে, তাহলে আমরা চেষ্টা করব নিজেদের লাইফটা যতটা স্ট্রেস ফ্রি রাখা যায়, যতটা স্ট্রেস থেকে দূরে থাকা যায়, অল্পতে খুশি থেকে জীবনের ভালো দিকগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আমরা এই মানসিক রোগের শিকার না হই। আশা করি এই ভিডিওর দ্বারা আমি কিছু ইনফরমেশান দিতে পেরেছি আপনাদেরকে। আপনারা সবাই ভালো থাকুন। আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। এবং যদি আমার থেকে নতুন কোনো টপিকে শুনতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।